তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চলবো। একটা ইন্ডাস্ট্রিকে থ্রাইভ করতে গেলে কমার্শিয়াল ছবি দরকার দরকার দরকার। সোসাইটি যদি পরিষ্কার না হয় পুলিশ একা কিছু করতে পারে। পুলিশ ঘুষ নেয়, দুর্নীতিগ্রস্ত মানুষ প্রত্যেকটি পেশায় আছে, শুধুমাত্র পুলিশের দিকে আঙুল তুলে লাভ নেই। আমি সেনাবাহিনীতে যোগ দেবো বলে ঠিকই করে রেখেছিলাম। রাগের সময় তুমি যদি রাগ না করে মানুষকে প্রশ্ন করো তুমি কেন, অনেক সময় দেখি যে রাগ না করলে মানুষ না বিষয়ের গুরুত্বটা বোঝে। অনেকেই এই সোজা সাপটা কথা নিতে পারে। বড় মেজর সেজন নেতা ফোন ধরবে না, মিডলম্যান, থোড়ে, দালাল। কলকাতায় জন্মেছি, কলকাতাতেই মরতে চাই, কলকাতাতেই বাঁচতে চাই। আই অ্যাক্ট দেয়ারফর আই অ্যাম। নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত। আজ যেই সময় সাক্ষাৎকারটি নিচ্ছি সেই দিনটি আসলে আন্তর্জাতিক পুরুষ দিবস, এবং আমার সঙ্গে যদি একজন সেরকমই একজন সুপুরুষ বসে থাকে তাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে হয় আর কি। আমার সঙ্গে রয়েছেন টোটা রায়চৌধুরী। ইন্টারন্যাশনাল মেন্স ডেতে অনেক শুভেচ্ছা। আমরা যারা পুরুষ, একজন পুরুষের থেকে আরেকজন পুরুষের কাছে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আমার প্রথম আমি যেটা ভাবছিলাম সেটা কি দিয়ে শুরু করি, কি দিয়ে শুরু করি টোটা রায়চৌধুরীকে সাক্ষাৎকার। আমি ভাবছিলাম যে সিডিএস এক্সাম দিয়ে শুরু করা যেতে পারে। সেইটা আমার মাথায় এলো যে এই যেই ছবি নিয়ে আমরা এই গল্পটা করছি, পুলিশ, তার সঙ্গে সিডিএস এবং সিকিউরিটি, যখন ছবিটা করতে তুমি নামলে, যখন ফার্স্ট শটটা দিলে, মনে পড়লে এত ব্যাক টু দি সেই পাস্ট? না, সিডিএসটা ভীষণ যন্ত্রণার জায়গা। হ্যাঁ, সেটা দিতে পারিনি বলে আজও মাঝে মাঝে আফসোস হয়। হ্যাঁ, কারণ ওটা আমার প্রথম ভালোবাসা ছিল। আমি সেনাবাহিনীতে যোগ দেবো বলে ঠিকই করে রেখেছিলাম, সব কিছুই ঠিক ছিল, কিন্তু বলে না অদৃষ্ট, উনি আমার পথটা ঠিকই করে রেখেছেন। কাজেই আমি যতই হাত পা ছুঁড়ি না কেন, কিছুই করার নেই, সেটাই হলো। তবে হ্যাঁ, এখন একটু দুঃখের জায়গা। সেই কারণে হয়তো ওই ল এনফোর্সমেন্ট বলো বা সৈনিক বলো, সেনাবাহিনী বলো, দেশ বলো, দেশাত্মবোধ বলো, এটা সবসময় আমি আমার ছবির চয়েসের মধ্যে থেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। ঠিক। আমার বাবাও যেহেতু প্রাক্তন পুলিশ, তাই একটা জায়গাতে দেখলাম একটা সাক্ষাৎকারে, তুমি সাক্ষাৎকার না, এটা কোথাও একটা আর্টিকেলে পড়লাম, সেখানে তুমি বলেছো যে এদের প্রতি তোমার যে অগাধ সম্মান রয়েছে। আমরা খুব মানে একটা ছোট চোখে দেখি অনেক সময় যে পুলিশ ঘুষ নেয়, পুলিশ এর থেকে টাকা নিয়ে, রাজনৈতিক নেতাদের থেকে টাকা নিয়ে, রাজনৈতিক নেতাদের টাকা নিয়ে এদের তোষামত করে, এদের করে না। তোমার দেখা পুলিশটা ঠিক কেমন, বা তোমার বন্ধু বান্ধব বা তুমি যাদেরকে দেখে বড় হয়ে উঠেছো সেই পুলিশটা কেমন ঠিক? আমি যে পুলিশটিকে দেখে বড় হয়েছি, মানে বড় হবার পর যার পুলিশি ব্যবস্থা এবং প্রেশারকে রোধ করার মতো শির দ্বারা আমি যার মধ্যে দেখেছি, সে আমার বেস্ট ফ্রেন্ড। তিনিও ঘটনাচক্রে পুলিশের, এবং তাকে দেখেছি যে কোনো বাধা উনি মানতে চান না। ন্যায় তো ন্যায় করবে, এবং বলে দেখ আমার কাজ শুধুমাত্র ন্যায় দান করা বা অন্যায়কে শাস্তি দেওয়ার নয়। আমার কাজ হচ্ছে একটা সোসাইটিকে বোঝানো যে তাদের ভালোটা কি। বিকজ সোসাইটি যদি পরিষ্কার না হয় পুলিশ একা কিছু করতে পারে না। সোসাইটির যদি সাপোর্ট না থাকে, সমাজের যদি সাপোর্ট না থাকে, তাহলে আমি একা কি করব? ঠিক। যে কারণে আমি ওকে দেখেছি যে দুস্থদের যাদের সমস্যা হচ্ছে, সমস্যার একদম মূলে গিয়ে সেটাকে সমাধান করার চেষ্টা করা। আমরা কি করে হয় এই টাকা দিই, এরকমভাবে তো সমস্যার সমাধান হয় না। মূলে গিয়ে সমস্যার সমাধান করতে হয়। কিছু জায়গায় দেখা যাচ্ছে এডুকেশন, কিছু জায়গায় দেখা যাচ্ছে অপরচুনিটি। এইগুলো পেলে পরেই তুমি দেখবে, এই দুটো বললাম না, এডুকেশন অ্যান্ড অপরচুনিটি, বিশেষ করে অপরচুনিটি, এটা পেলেই তুমি দেখবে ক্রাইম হাত থেকে কম হয়েছে। আচ্ছা, টোটাল তুমি বিশ্বাস করো পুলিশ ঘুষ নেয়? পুলিশ ঘুষ নেয় থেকে বড় প্রশ্নটা হচ্ছে কি, পুলিশের মধ্যে কি দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসাররা আছে? দুর্নীতিগ্রস্ত মানুষ প্রত্যেকটি পেশায় আছে। আচ্ছা, প্রত্যেকটি পেশায়। যারা নিজেদেরকে ওগো আমি কত মহান গো বলে প্রতিপন্ন করার চেষ্টা করে, তারা যে পেশাতে আছে বা যে পেশার সঙ্গে যুক্ত, সেখানেও দুর্নীতি হয়। শুধুমাত্র পুলিশের দিকে আঙুল তুলে লাভ নেই। ঠিক ঠিক। কাজেই আমি সবসময় মনে করি যে ভালো মন্দ মিশিয়েই মানুষ। কিছু মানুষ আছে তারা অন্যায়ের পথে যাবে, বা অন্যায় কিছু কিছু সময় হয়তো অন্যায়কে অবলম্বন করবো। কিছু কিছু মানুষ আছে তারা বেশিরভাগ সময় ন্যায়কে অবলম্বন করবে। অনেকে আমরা মিশ্রিত, বুঝতে পারি না। ঠিক। অনেক সময় আমরা বেশ কিছুটা সময় ভালো, কিন্তু কিছু সময় খারাপ। এটা সব মানুষের মধ্যে এটা আছে। ঠিক। সুতরাং পুলিশ ঘুষ নেয় এটা অতি সরলীকরণ হয়ে যায়, এবং তখন মনে হয় যেন অন্যরা কেউ ঘুষ নেয়। ঠিক। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চলবো।
টোটাদা, এই যে এই ছবিটা নিয়ে তো একটা সময় বাকবিতণ্ডা হয়েছে, তোমার এবং রাধাচন্দ্রের একটা মনোমালিন্য হয়েছে, সেইগুলো সব মিটে গেছে? মানে এখন কি হয়, যে আমরা এটাও দেখেছি যে রিলিজ হচ্ছে, বাবা চল ভাই তুই আমি ভাই ভাই, তারপর রিলিজের পরে আবার দুজন দুমুখ, এই বিষয়টা থেকে কি মানে একদম? আমার কিন্তু কোনো রকম বাকবিতণ্ডাও হয়নি, আমার কোনো রকম মনোমালিন্য হয়নি। আমি অবশ্যই একটু দুঃখ পেয়েছিলাম, যন্ত্রণা হয়েছিল, কারণ আমরা কাজটা খুব আনন্দ সহকারে করেছিলাম এবং দুজনেই চেয়েছিলাম, বা আমরা সবাই মিলে চেয়েছিলাম ছবিটি একটি পর্যায়ে যায়, এবং সেই কারণেই আমাদের যা যা করার আমরা করেছিলাম। কিন্তু কিছু মাঝের লোক, হ্যাঁ না, সবসময় কিছু মাঝের মানুষ থাকে, তাদের ফোড়ে মিডলম্যান, ফোড়ে দালাল, আমি আরো একটা বলছিলাম, যাই হোক আমি অনেক কিছু। হ্যাঁ, তো এই মানুষগুলো সবসময় নিজেদের স্বার্থটা দেখে, এবং তাতে যদি তোমার আমার মধ্যে একটু মনোমালিন্য বা একটু ঝগড়া ঝামেলা যদি বাঁধিয়ে দেওয়া যায়, তাতে যদি তাদের কিছুটা লাভ হয়, তারা সেটাই করবে। ঠিক, এখন সিচুয়েশনটা কেমন? এখন আমার কাছে কোনোদিনই সমস্যা ছিল না, তারাও তাদের ভুল বুঝতে পেরেছে, তারাও এসে বলেছে যে না আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল। আমার প্রশ্ন ছিল তোমরা ভুল বুঝলে কেন? ঠিক, আমাকে তো এত বছর ধরেছে, তোমাদের কি মনে হয়নি একবার আমাকে প্রশ্ন করার বা কাছে এসে বলার? সেটা তো জায়গা ছিল। হ্যাঁ, তুমি জানো তো, রাগের সময় তুমি যদি রাগ না করে মানুষকে প্রশ্ন করো তুমি কেন, তাহলে তুমি দেখবে রাগ করার কারণটা তোমার কাছে দেখবে অনেকটা, মানে আর সেই কারণটা থাকবে না। ঠিক, কিন্তু সেই প্রশ্নটাই যদি করার পরিস্থিতিতে আমরা না থাকি, তাহলে তো মানুষকে ভুল বুঝবে। এতদিন অবশ্য তারা তাদের ভুল বুঝতে পেরেছে, আমি যেটা করেছি কেন করেছি সেটাও বুঝতে পেরে গেছে। আমার তরফ থেকে কিন্তু কোনোদিন কোনো মনোমালিন্য নেই। ঠিক, লোকে বলে টোটাল একটা কন্ট্রোলড রাগ আছে, সেটা মাঝে সাঝে বেরিয়ে পড়ে, মাঝে সাঝে বেরিয়ে পড়লে সামাল দেয়, সেটা ফেসবুক পোস্টে হয়, ফেসবুক পোস্ট করে সেটাতে এডিট করতে হয়, এডিট করে সেই রাগটা কিছুটা কমাতে। এগুলো কি ঠিক? একটা কন্ট্রোল রাগ বলেছে, কিন্তু সেই রাগটা ভীষণ প্রকট নয়, এটা কন্ট্রোল না। অনেক সময় কি খুব ভালো বলেছে এটা, এন্ড আই অ্যাডমিট যে হ্যাঁ, অনেক সময় আমি একটা কড়া ভাষায় পোস্ট করার পর তারপর ওটাকে একটু মানে একটু নরম করা উচিত। মানুষকে দুঃখ দিতে চাই না, আঘাত দিতে চাই না, সত্যি। সেই কারণে অনেক সময় বলে ফেলে ভাবে না এটা ঠিক নয়। অনেক সময় আমি মানুষকে হয়তো সামনাসামনি বলে ফেললাম, পরে হয়তো তারই দোষ, আমি তাকে বললাম, পরে গিয়ে আমি আমারই একটা রিপেন্টেন্স হয়, আমি ফোন করে বা তাকে সামনে বলে কিছু মনে করিস না, বলে ফেলেছি আমার ভুল হয়ে গেছে। আমি মানুষকে দুঃখ দিতে চাই না, আমরা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে চাই না, কিন্তু অনেক সময় দেখেছি কি জানো তো, মানুষ ভদ্রতাকে দুর্বলতার নামান্তর বলেই মনে করে, তখন খুব রাগ হয় যে আমার ভদ্রতা, আমার সততাকে তুমি দুর্বলতা, এটা ভাবার অধিকার তোমাকে কি? ঠিক ঠিক, তখনই রেগে যাই। হ্যাঁ, অনেক সময় দেখি যে রাগ না করলে মানুষ না বিষয়ের গুরুত্বটা বোঝে না। এটা সমস্যা হচ্ছে যখন প্রথমে আমার স্তরগুলোকে, ভাই এটা ঠিক করে দাও, ভাই এটা ঠিক করে দাও না, আরে ভাই এরকম করছো কেন, ঠিক করে দাও না, এই হচ্ছে আমার স্তর। তো আগের তিনটে স্তরে যদি আমার কথাটা কেউ না শোনে, তখন আমার চতুর্থ স্তরে নিজেকে উন্নীত করতেই হবে। ঠিক ঠিক। আচ্ছা, একটা কথা বলো, এই যে তুমি ট্রেলারটা রিলিজ করলে, সেটার মধ্যে একটা হালকা কন্ট্রোল রাখছিল, যে ট্রেলারটা তুমি যখন রিলিজ করলে, এবং একটা বড় বক্তব্য ছিল, সেটা নিয়ে অনেকে খবর করেছে। কি হয়েছিল ঘটনাটা? মানে আগে কি ট্রেলারটা বেরিয়ে গেছিল এরকম কিছু? না, কি হয়েছিল, সমস্যাটা হয়েছিল যে কি নিয়ে হয়েছিল সেটা বলছি। ট্রেলারটা না, ওটা ছিল টিজার। তাও না, আমাদের এই ছবিটা মার্কেট করতে চেয়েছিলাম, আমি নিজের মার্কেট করতে চাইনি, ছবিটা মার্কেট করতে চেয়েছিলাম, কারণ আমার প্রডিউসার নতুন। এই ছবির সবচেয়ে বড় দিকটা হচ্ছে এই প্রডিউসার, আমাদের এই ছবির দুজন প্রডিউসার, দুজনই মহিলা। তো আমার মনে হয়েছিল কোথাও যেন আমি আমার পেছনে যে লগ্নিকৃত অর্থ, সেটা আমি কোনো না কোনো ভাবে তাকে তুলে দেবো, এবং সেটা যদি প্রি রিলিজ করতে পারি, মানে রিলিজের আগেই যদি আমি তাকে এটা তুলে দিতে পারি, একটু আভাস দিয়ে দিতে পারি আর কি, অন্তত কি হয় জানো তো, অনেক সময় প্রি সেল হয়ে যায়। আর সেই সময় আমি সদ্য রকি রানি করেছি, আমার বম্বেতে বা হিন্দি পলয়ে একটা পরিচিতি হয়েছে, ডিস্ট্রিবিউটারদের সঙ্গে আমার তখন কথাবার্তা চলছে। সেই সময় আমার মনে হয়েছিল যে এই ছবিতে তো কোনো স্টার নেই, কারণ আমি তো স্টার নই, আমি অ্যাক্টর। বাকি যারা আছেন তারা খুব সলিড অ্যাক্টার্স, বাট দে আর নট স্টার্স অ্যাজ সাচ। তো সেক্ষেত্রে আমার ছবির সেলিং পয়েন্ট কি হতে পারে? অ্যাকশন। তো অ্যাকশনের একটা আমি অ্যাকশন কোলাজ বানিয়ে দিতে বলেছিলাম, যাতে করে ওটা দেখলে লোকে ইন্টারেস্টেড হয়, বাহ দারুণ অ্যাকশন আছে, অ্যাকশনটা দুর্ধর্ষ হয়েছে।
এবং এই কোলাজটা আমাকে তো তৈরি করে দেওয়া হয়েছে, আমি তো নিজে তৈরি ঠিক ঠিক ঠিক। তার সাউন্ড লিং, তার এডিটিং, সেটাকে তার দৃশ্য বিন্যাস, এগুলো তো করে আমার হাতে দেওয়া হয়েছে। কিসের জন্য দেওয়া আছে? আমার নিজের প্লেজারের জন্য না, বাড়িতে বসে বসে দেখবো আমি কি করেছি গো, এইসব না। আমি তো এটাকে মার্কেট করার জন্য করেছি, তার জন্যই আমি পেয়েছিলাম। সেই মার্কেটটা করার জন্যই আমার আজকে মার্কেটিং এর সবচেয়ে বড় জায়গা হচ্ছে ডিজিটাল মাধ্যম, সেটাই করেছি। সোশ্যাল মিডিয়া কিন্তু ওটা ভীষণ ভাবে, একদম নিপুণ ভাবে, মানে সিদ্ধ হস্ত আর কি, যেটা বলে সেটা কত বছর ধরে হয়েছে? আমার ডিজিটাল গেমটা অতটা স্ট্রং নয়, কারণ আমাকে অনেকেই বলে সেই হিসেবে আমার কিন্তু ফলোয়ার্স তেমন কিছু, তার কারণ আমি আমার মনে যেটা আসে আমার দর্শক বন্ধুদের, মানে দর্শক বন্ধু বলো বা আমার ফ্রেন্ডস বলো, তাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো জাস্ট এনগেজমেন্ট বাড়ানোর জন্য বা ফলোয়ার্স বাড়ানোর জন্য আমি কিছু করি না। তো সেই কারণে মন থেকে করি, তো সেটা মানুষের ভালো লাগে। কিছু বক্তব্য থাকলে সেটা আমি লিখি, কিছু ছবি আমি শেয়ার করতে চাই তখন শেয়ার করি, কোনো উদ্দেশ্য নিয়ে আমি ডিজিটাল মাধ্যমে ঠিক করি, কারণ আমি এন্টারটেইন করি স্ক্রিনে, ডিজিটাল মাধ্যমে আমি ইনফর্ম করি। ঠিক ঠিক। দামাস্কাস স্টেশন শেষ হলো? হ্যাঁ, দুর্ধর্ষ বই। কি কারণে পড়া হচ্ছিল? মানে স্পাই থ্রিলার পর আমার ওটা ওই জনরাটা আমার ভীষণ পছন্দ। স্পাই থ্রিলার যদি ওয়েল রিটেন স্পাই থ্রিলার হয়, একদিকে সিরিয়া ঘটনাটাও তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওর মধ্যে কি হয়েছে, যেহেতু যিনি লিখেছেন তিনি ওই বহু বছর ধরে উনি এটা করেছেন আর কি, ওখানে স্টাডিটা করেছেন, সেই কারণে একেবারে অথেন্টিক। এই অথেন্টিক প্রসিডিউরাল যে স্পাই থ্রিলার খুব কম হয়, সেটা পড়তে খুব ভালো লাগে। ঠিক। আচ্ছা, একটা কথা বলো ছোটদা, সেটা হচ্ছে তুমি প্রচন্ড ঠোঁট কাটা, এবং মায়ের সাথে যেটা বললে তুমি যখন বুঝতে পারো যে নিজেকে একটু কমিয়ে নেওয়া, আচ্ছা এই সমস্যায় পড়তে হয়েছে ব্যক্তিগত জীবনে কখনো? বহুবার। আমার ক্যারিয়ারে ক্ষতি হয়েছে, অভিনয় জীবনে হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। আমি আগে তো আরো সপাটে বলে দিতাম, তাতে করে বহু মানুষ এটাকে অন্যভাবে নিয়েছে, এবং বহু মানুষ একদম দায়িত্ব নিয়ে, যাতে আমি মানে অন্যের কাজও দায়িত্ব, তিনি তো নিজে আমাকে কাজে নেননি, সেটা তো অন্য ব্যাপার, কিন্তু অন্য যাতে আমাকে কাজে না নেয় সেটা উনি এনশিওর করেছেন। মানে আমার ঠোঁট কাটা স্বভাবের জন্য অনেকেই এই সোজা সাপটা কথা নিতে পারে। পরে আমি রিয়েলাইজ করলাম যে আমার মুখ খোলাটা আমার নিজের, কিন্তু এটা অরিজিনালিটি, এটা তোমার, মানে এটা তো তোমার, মানে এটাকে যদি তুমি বন্ধ করে দাও বা তোমার যেটা মনে হয় যেটা বলা উচিত না বলো, সেটা তো কোথাও নিজেকে একটা ইয়ে করে রাখা না, মানে সেটা এখনো বলি, তবে তখন একটা ফিল্ট্রেশন থাকে। এরকম আগে বলে তুমি ভুল করেছো, এখন বলি বাবা তুমি ভুল করেছো, এখন এই হয়ে গেছে, কিন্তু ভুলটা ধরিয়ে দিই। ঠিক, এটা কি অন্যায় করছে, ভুল করছে, সেটা যা বলার সেটা বলি, সেটা যদি বলা বন্ধ করে দিই, তাহলে আমার মনে হয় যে আমি যেটার জন্য বন্ধ করছি, সাফল্যের জন্য বা কিছু মানে উপরি পাওয়ার জন্য, আমার সেই পাওয়ার দরকার নেই। ঠিক, এখানে আমি আমার সত্যি কথা বলতে পারবো না, সেটা যে টোনেই হোক না কেন, আমার সত্যটা বা আমার সত্তাটা বা আমার সত্যটা আমি কারো কাছে বন্ধ রাখতে পারবো। ঠিক, তাতে আমি কি পেলাম না পেলাম আমি কিচ্ছু না, আমি না খিচুড়ি অমলেটে আমার দিন চলে যায়। আচ্ছা, আমার তার বেশি কিছু লাগে না। একটা মাথার উপর ছাদ আছে, কিছুটা জমাতে পেরেছি যাতে খিচুড়ি অমলেট বা ডাল ভাত মাছ ভাজাটা পেয়ে যাবো। আমি কারোর কাছে আমার সত্য এবং আমার সত্তা বন্ধ রাখবো। ঠিক। আচ্ছা, একটা কথা বলে, 5 বছর আগেও অনেকের মনে হয়েছে যে টোটা রায়চৌধুরী উপেক্ষিত, এবং 5 বছর পরে যখন রকি আর রানী বলো, প্রদীপ সরকার বলো, মধুর ভান্ডারকার বলো, সুজয় ঘোষ বলো, এই এত ছবি করার পরেও অনেকের মনে হয় যে এখনো টোটা উপেক্ষিত। টোটার কি মনে হয়? এই প্রশ্নটা তুমি যদি 10 জন শিল্পীকে করো, 10-এর মধ্যে 10 জনই বলবে যে হ্যাঁ আমাকে উপেক্ষিত, আমার আরো সুযোগ পাওয়া উচিত, এটা সবাই বলবে। আমার হিসেব দেখা যাচ্ছে তোমার এবার বলিউড ছবির সংখ্যা বেড়ে যাবে টলিউডের থেকে। তা না, কোনোদিনই বাড়বে না। বাড়ার থাকলে রকি রানীর পর আমি একদম পাড়ি দিতাম, ওখানেই গেড়ে বসতাম, ওখানে প্রচুর কাজ ছিল সেই সময়। আমার কাছে জানো তো, শুধুমাত্র পেশাগত সাফল্যটাই জীবন নয়, জীবনের অনেকগুলো দিক আছে, পরিবার আছে, তুমি নিজে কি চাইছো সেটা আছে, তোমার শিকড়ের কাছাকাছি থাকতে পারছো কিনা সেটা আছে, ভালো লাগার অনেকগুলো জায়গা। আমার খুব ভালো লাগার জায়গা হচ্ছে বাংলা, কলকাতা। আমি কলকাতায় থাকতে চাই, আমি কলকাতায় জন্মেছি, কলকাতাতেই মরতে চাই, কলকাতাতেই বাঁচতে চাই। তো সেখানে থেকে যা কাজ করা, বাংলা আমার মাতৃভাষা, সেটা আমি অগ্রাধিকার দেবো। সেই ভাষায় যা যা কাজ হয় সেটা আমি অগ্রাধিকার দেবো।
আমার পরিবার আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই পরিবারের কাছাকাছি থাকতো আমার মা, বাবা, আমার স্ত্রী, আমার শাশুড়ি মা, আমার ভাইয়ের পরিবার। আমরা এই ইউনিটটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাদের কাছাকাছি থাকবো। শুধুমাত্র পেশার খাতিরে গেলাম, ওখানে 5টা ছবি করলাম, 6টা ম্যাগাজিনে ছবি বেরোলো, দিনের শেষে প্রচুর টাকা রোজগার করলাম, কিন্তু মানুষ হিসেবে বা আমার হৃদয় কি চাইছে সেটাকে উপেক্ষা করলাম, সেটাকে আমি মনে করি না সামনে। ঠিক। আচ্ছা, একটা কথা বলো, বলিউডে কাজ করেছো, তুমি টলিউডে কাজ করেছো, এটার মধ্যে কিছু মিল আছে অমিল আছে, তোমার কাছে কোনটা ধরা পড়ে? একটু অনেকে বলে যে একটু বলিউডটা একটু বলিউড বা হিন্দি বলা হয় এটা একটু বেশি প্রফেশনাল, হ্যাঁ, এখানে একটু আন্তরিকতা থাকে, একটু দেরি করে ঢোকা যেতে পারে, একটু তোষামত করে কাজ পাওয়া যেতে পারে, কিন্তু এইটা নাকি সম্ভব নয়। তোমার কি মনে হয়? ওটা কাজের জায়গাটাকে খুব খুব প্রফেশনালি রেডি, কাজ মানে এমনও শুনেছি বা দেখেছি হয়তো ডিরেক্টরের সঙ্গে বা প্রডিউসারের সঙ্গে 30 দিনের মধ্যে হয়তো 20 দিনই পার্টি করছে। আচ্ছা, কিন্তু যখন কাস্ট করছে সে কিন্তু কাস্ট হচ্ছে। আচ্ছা, এরকমও আছে। ও বলে ওসব কাজের জায়গায় যাকে আমার দরকার না হলে বলো না, কি দরকার আমার মতো, আমি তো দারুণ অভিনয় করি না, আমি নিজের ইন্ডাস্ট্রি তো আমার থেকে অনেক ভালো ভালো অভিনেতা আছে, তো আমাকে কেন 1800 কিলোমিটার দূর থেকে প্লেনে করে নিয়ে যাচ্ছে ওখানে কাজ করার জন্য? তাদের কি ওখানে অভিনেতা নেই? যথেষ্ট আছে, খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছে, কিন্তু ওদের যাকে দরকার তাকে নিয়ে আসবে। ওখানে কোনো রকম ওরা কিছু দেখে না, সেইটা আছে যে। আর বিশেষ করে ওটিটি আসার পর আর এখন মানুষ পোস্ট প্যান্ডেমিক এত কোয়ালিটি কনসিয়াস হয়ে গেছে, ওদের কাছে সোজা কথা যে আমার দর্শক যাকে চাইছে আমি তাকেই নেবো ভাই। ঠিক। সে যদি তেপান্তরের মাঠে থাকে, ওই তেপান্তরের মাঠ পেরিয়ে তাকে আমি নিয়ে আসবো। ঠিক, সেইটা আছে। ওখানে আন্তরিকতা নেই, মানে আমাদের মতো নেই। আমাদের যেরকম হচ্ছে এ বাবা রে বাচ্চা রে করে দে রে বাবা, ওটা ওখানে ওরা খুব কাট অ্যান্ড রাইট। কাজের সময় পর্যন্ত একদম স্যার 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 স্যার, ব্যাকআপ হচ্ছে কে স্যার, তখন তোমাকে আমি কাজের জায়গায় স্যার বলেছি, কাজ শেষ হয়ে গেছে, তুমি তোমার মতো আমি আমার মতো, মানে ওইটা প্রথম কয়েকদিন আমার নিতে মানে ব্যাকআপের পরে তো অন্য মানুষ, তো ওরা খুব নর্মাল মনে করে। আর ওরা খুব সম্মান দেয়, কিন্তু ওই নিজের আত্মসম্মান বোধ, কারণ ওদের অ্যাসিস্ট্যান্টরা জানে যে আমি ম্যাটার অফ 3 years 5 years আমি নিজে ডিরেক্টর, যে প্রোডাকশন যে কন্ট্রোল করছে সেই জানে না আমি 10 বছরের মধ্যে নিজে ছবি প্রডিউস করব। তো সেই মানসিকতা ওদের আছে, ওরা কাজটাকে অগ্রাধিকার দেয়, আর কিছু না। আমাদের এখানে যেটা আছে না, আমাদের আন্তরিকতা অনেক আছে, কিন্তু কোথাও যেন আমাদের যে কারণে ওই ঘুরে একটু দেখ আমার কোনো কাজ, হ্যাঁ ঠিক আছে তুই আমার ছবি দেখ, ওখানে সেটা হয়, এটা এখানে হয়। মানে লবিবাজিটা এখানে একটু বেশি হয়। লবি সব জায়গায় আছে। আমরা যেটাকে ক্যাম্প আগে বলতাম, 70-এর দশকে ছিল, 60-এর দশকেও ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন অনেক বেশি লোকে অ্যাওয়্যার হয়ে গেছে, লবি সব সময় ছিল, আছে, থাকবে। ঠিক। আচ্ছা, আমি একেবারে শেষের দিকে এসে তার আগে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে এই যে ছবিটা নিয়ে আবার ফিরছি, পুলিশে এই যে হিরোইজম, এই যে একটা ওয়ান্টেড ব্যাপার সালমান খানের মতো, দেখতে ওরকম সানগ্লাস পরা, এই যে কমার্শিয়ালিজম ছবির মধ্যে, যেটা একবারে তুমি চুটিয়ে সেই কমার্শিয়াল ছবিতে অভিনয় করেছো, ছোট্ট পার্ট হলো সেই কমার্শিয়াল ছবি, সেই চরিত্রটা বড় হয়ে উঠেছে, ছবিটা আস্তে আস্তে কমার্শিয়ালিজমটা কোথাও গিয়ে মনে হয় যে হারিয়ে গিয়ে একটু ইন্টেলেকচুয়ালিজম, একটু ইন্টেলেক্ট, হাইলি ইন্টেলেক্ট কথাবার্তা, সেটা মনে হয় যে হয়ে যাচ্ছে বাংলা ছবি? খুব ভালো প্রশ্ন করেছো। এটা অনেক বড় উত্তর হয়, সেটা আমি তোমাকে একটু ছোট করে দিচ্ছি। যে মনে রাখবে, তো আপনারাও একটু মনে রাখবেন যে কোনো ইন্ডাস্ট্রি তাকে যদি বড় হতে হয়, কমার্শিয়াল মেইন স্ট্রিম ছবি ব্যতীত সেটা হতে পারে। আমাদের এখানে সমস্যাটা হয়ে গেছে, প্যারালেলটা এখন মেইন স্ট্রিম হয়ে গেছে, কিন্তু সেগুলো তো ঠিক আছে, শহরে কিছু হলে যাবে, মাল্টিপ্লেক্সকে দেখবে, কিন্তু লার্জ স্কেল অফ যেখানে তুমি যে কোনো ইন্ডাস্ট্রি না, যে কোনো ইন্ডাস্ট্রি এটা খুব ভালো চলছে, তুমি দেখবে তারা কমার্শিয়াল ছবিকে অগ্রাধিকার দেয়। আমার মনে হয় যে 70-30 কমার্শিয়াল ছবি, 30 প্যারালেল ছবি হলে সেই ইন্ডাস্ট্রি থ্রাইভ করবে। বাংলার জন্য আমি বলবো 50-50, কিন্তু এখন যেটা দাঁড়িয়ে গেছে, বছরে যদি
ধরো এই বছরে পরিসংখ্যান যা দেখতে পাচ্ছি, মোটামুটি 12 মাসে 100টা ছবি রিলিজ হবে। 100টা না হলে 90টা তো হবেই হবে। 90টা ছবির মধ্যে 9টাও কিন্তু কমার্শিয়াল ছবি হয়। এই পরিসংখ্যানটা ভীতি, মানে এটা ভয় প্রদান করে। এটা খুব ভয়াবহ। এটা হতে পারে না। একটা ইন্ডাস্ট্রিকে থ্রাইভ করতে গেলে কমার্শিয়াল ছবি দরকার দরকার দরকার। মাসকে যদি না আনি তাহলে আমি আমার ব্যবসা বাড়াতে পারবো না। ব্যবসা যদি না বাড়ে আমার লগ্নি আসবে না। লগ্নি যদি না আসে আমার ইন্ডাস্ট্রি বাড়বে না। ঠিক। আমি একেবারে শেষে কয়েকটা র্যাপিড ফায়ার আমি ভেবেছি, তো রেডি ফর র্যাপিড ফায়ার? এটা আমি খুব খারাপ র্যাপিড না, আমি প্রশ্নগুলো যেগুলো করেছি আশা করি তুমি দিতে পারবে। সেটা হচ্ছে যে কেরিয়ারের সবচেয়ে ভয়ানক স্টান্ট কোন ছবিতে করেছো? একটি ছবি হয়েছিল রণক্ষেত্র। সেখানে 3 তলা থেকে নিচে তোষক আর ওই কার্ডবোর্ড বক্স তখন ছিল, কোনো গদি টদির কনসেপ্ট ছিল, কার্ডবোর্ড বক্স এবং তোষক রাখা ছিল। সেখান থেকে ডামি করবে, হঠাৎ করে আমি বললাম যে আমি করবো। এ তো উৎফুল্ল আমাদের স্টান্ট ডিরেক্টর, স্টান্ট কোঅর্ডিনেটর, বলে হ্যাঁ করো। ডিরেক্টর তো প্রমাদ গুনছেন, তো আমি লাভ দিলাম, করলাম। পরে রিয়েলাইজ করলাম যে কোনো সময় আমার ঠ্যাংটা ভাঙতে পারতো বা দুটো ঠ্যাংই ভাঙতে পারতো এবং পরবর্তীকালে আমার ক্যারিয়ারেও ক্ষতি হতে পারতো। খুব বোকামি করেছিলাম এই কাজটা। ঠিক ঠিক। পরের প্রশ্ন, তোমার জীবনে 3 জন মানুষ যিনি বা যারা তোমার ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবন একেবারে বদলে দিয়েছে, এটা অন্য মোড় ঘুরিয়ে দিয়েছে, 3 জন মানুষ। ব্যক্তিগত জীবন তো দেখো, মা বাবা, স্ত্রী, ব্যক্তিগত জীবনে এবং আমার কন্যা, এই 4 জন তো আমার, এবং আমার ভাই, 5 জন। মানে এরা আমার অ্যাঙ্কার, অ্যাঙ্কার্স। আর তার সঙ্গেও আমার খুব সাপোর্ট যিনি দেন আমার শাশুড়ি মা, ভাইয়ের পরিবার। মানে আমাদের যে ইউনিটটা আছে না, ওরা কমপ্লিটলি আমাদের 9 জন, আমরা 9 জনের একটি ইউনিট, আমার ফ্যামিলি মেম্বার্স। তারা আমার জীবনে আমার শিরদাঁড়া। তারা সরে গেলে আমি আর কিছু নেই। দেয়ার ইজ নো টোটাল রয়েছে ওদের উইদাউট দেম। ঠিক। পেশাগতভাবে যদি তুমি বলো, প্রভাত রায়, অবশ্যই প্রভাত রায়, ঋতুপর্ণ ঘোষ এবং সৃজিত মুখার্জি। বাহ। এই 3 জন, 3 দশক। আমি এই 31শে ডিসেম্বর আমার 30 ইয়ার্স অ্যাজ আ প্রফেশনাল অ্যাক্টর কমপ্লিট হবে। তার আগেও করেছিলাম কিন্তু ওই পড়তে কাজ করার মতো, সেটা আমি সিরিয়াসলি নিইনি। আমার কাজগুলো, কাজটাকে সিরিয়াসলি নিয়েছি, ক্যারিয়ারটাকে নিই। আমার ধারণা ছিল ঠিক আছে 1টা 2টো 3টে ম্যাক্সিমাম করবো, তারপর আমি ওই সিডিএস, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেসে বসবো, সেনাবাহিনী যোগ দেব। সো এই 30 বছরে এই 3 জন এমন সময় এসেছেন যারা আমার ক্যারিয়ারকে বা আমাকে, আজকে আমি দাঁড়িয়ে আছি, এই 3 জনের অবদান ম্যাক্সিমাম। ঠিক। পরের প্রশ্ন, যদি একটা নীতি পরিবর্তন করতে হতো আর তুমি যদি পুলিশের কমিশনার হতে, তাহলে তুমি কি করতে? একটা যেটা করতেই হতো। বড় মেজর সেজন নেতা ফোন ধরবে না। গুড ওয়ান। ফোন যদি ধরতে হয় কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফোন ধরবে, বড় মেজর সেজন নেতার ফোন ধরবে না। ভালো, এটা সত্যি ভালো। মানে এটা আমার মাথাতে আসেনি, কিন্তু তুমি এটা গুড ওয়ান। ক্যারিয়ারে এমন কোনো চরিত্র যেটা তুমি করেছো কিন্তু তোমার মনে হয়েছে এটা না করলেই পারতাম? প্রচুর। করার পর এখনো আমি বলবো না, এই কিছুদিন আগেই ভাবছিলাম যে এটা কেন করতে গেলাম। আচ্ছা, কিছুদিন আগেই ভাবছিলে? দর্শকরা কিন্তু অনুমান করা শুরু করে দেবে। না, কিছুদিন আগেই ভাবছিলাম এটা না করলেই ভালো হতো। এই ছবিটা না, এই ছবিটা আমি করতে চেয়েছিলাম। আচ্ছা, এখনো পর্যন্ত বলছি এই ছবিটা আমার কাছে, মানে অভিনেতার টোটা রায়চৌধুরী যেটা প্রত্যাশা করে বসেছিল যে কমার্শিয়াল ছবি, এই ছবিটা কিন্তু সেই একটা ছবি। ঠিক। আবার সুযোগ পেলে আবার আমি এই ধরনের একটা ছবি করব, এবং করবোই। আমার একটা ইচ্ছা, যদি এই ছবিটা ঠিকঠাক চলে, আমি কমার্শিয়াল ছবি বছরে অন্তত 2টো করে করতে চাই, না হলে অন্তত 1টা। তবে আর কিছু ছবি আছে যেখানে আমার করাটা উচিত। ঠিক। আচ্ছা, পরেরটায় যাই। টোটা রায়চৌধুরী পরিচালক হিসেবে অভিনয় করেছেন, নিজে পরিচালক হতে চায় না? আমি এটা দেখেছি, পরিচালক হবার জন্য এক প্রকার গুণ দরকার, সেটা আমার মধ্যে নেই। পরিচালককে অসম্ভব ভালো, তার একটা ক্রিয়েটিভ স্কিল, ম্যানেজারিয়াল স্কিল, ক্রিয়েটিভ স্কিল আছে, তোমার লেখাপত্র পড়ে বোঝা যায় যে তার মধ্যে রয়েছে। ডিরেকশন ইজ আ ডিফারেন্ট বল গেম। ডিরেকশন প্রচন্ড কঠিন কাজ, যে কারণে বলে সিনেমা ইজ আ ডিরেক্টরস মিডিয়াম। যে যাই বলুক, ইট ইজ নট অ্যান অ্যাক্টরস মিডিয়াম, ইট ইজ নট আ প্রডিউসার্স মিডিয়াম, ইট ইজ নট আ ভিউয়ার্স মিডিয়াম, ইট ইজ দ্য ডিরেক্টরস মিডিয়াম। ডিরেক্টর ছাড়া সিনেমা হয় না।
এটা ডিরেক্টর যত ভালো হবে সিনেমা তত ভালো হবে, ডিরেক্টর যদি ভালো না হয় সিনেমা ভালো হবে না। কেউ গ্যাটিস দিয়ে বা কেউ সাপোর্ট দিয়ে সিনেমাকে তুলতে পারবে না, অ্যাক্টর না প্রডিউসার না অন্য কেউ। নাচ না অ্যাকশন, কোনটা বেশি চ্যালেঞ্জিং? অ্যাকশন। জীবনে এখনো পর্যন্ত নেওয়া ঠিক সিদ্ধান্ত এবং বেঠিক সিদ্ধান্ত? ঠিক সিদ্ধান্ত অভিনেতা হওয়া। আজ এসে বুঝতে পারছি এটাই আমি সবচেয়ে ভালো করতে পারি, সেই কারণে, এবং লম্বা সময় ধরে করতে পারি। তোমার ইনস্টাগ্রাম বায়োতে লেখা আছে না, আই লিভ বিকজ আই অ্যাক্ট, এরকম কিছু একটা? আই অ্যাক্ট দেয়ারফর আই অ্যাম। আই অ্যাক্ট দেয়ারফর আই অ্যাম। হ্যাঁ, এটা আমার সবচেয়ে আমার সঠিক সিদ্ধান্ত। বেঠিক সিদ্ধান্ত অগুন্তি। একটা বলো। বেশ কিছু মানুষকে আমি বিশ্বাস করেছি, তারা আমার পিঠে মানে সুন্দরভাবে ছুরি দিয়ে, মানে একবার বসায়নি, বহুবার বসিয়েছে তাদেরকে। তারপরেও বিশ্বাস করেছো? আমি না, মানুষ, আমার বাবা একটা কথা বলে, মানুষ যদি মানুষকে বিশ্বাস না করে তাহলে কি সাপখোপকে বিশ্বাস করবে? কিন্তু বিশ্বাসের একটা মূল্য চোকাতে হয়, সেই মূল্যটা একটু বেশি চুকিয়ে ফেলেছি। পরেরটা যাচ্ছি, ফেসবুকে যে সমস্ত পোস্ট ওটা করেন, তা করার পর এডিট করতে হয়, মনে হয় এতটা বেড়ে না লিখলেই পারতাম। কয়েকটা পোস্ট এডিট করি, কারণ আমি মানে আমার এটা স্বভাবগত দিক দিয়েই আমি মানুষকে আঘাত দিতে চাই না। যখন মনে হয় যে না, এটা বোধহয় মানুষ আঘাত পাবে বা কিছু মানুষ আঘাত পাবে, ডিলিট করেছো পোস্ট কখনো? করে ডিলিট করে এডিট করেছো, ঠিক। ধরা যাক এমন একটা পরিস্থিতি এলো যখন সমস্ত অফার পাচ্ছ সেগুলো শুধু হিন্দি, বাংলা ছবি নেই, আক্ষেপ হবে না সন্তুষ্টি পাবে? আক্ষেপ, প্রচন্ড আক্ষেপ, এবং আমি ভয় পেয়ে যাব তাহলে কি বাংলা অডিয়েন্স, যাকে আমি সবচেয়ে বেশি, কিন্তু হিন্দি করলে তো তুমি হিন্দি অডিয়েন্সও পাবে, বাংলার অডিয়েন্সও পাবে, যারা তোমাকে পছন্দ করে। মাতৃভাষায় কাজ করার যে আনন্দ, এই যে তোমার সঙ্গে বাংলায় যে কথা বলছি, এটার মধ্যে যে একটা তৃপ্তি আছে না, সে অন্য কোনো ভাষা দিতে পারে না, ইংরেজি না হিন্দি। ঠিক। শেষ প্রশ্ন, আজকে সোনার দাম কত? ওইটা থেকে আমি অনেক বছর হতো যে আমার আর সম্পৃক্ত বেড়েছে, কিন্তু আজকে বাড়ে কমে আমাদের অ্যাক্টরদের স্টকের মতো, কখনো কখনো বাড়ছে, কখনো কখনো কমছে। থ্যাংক ইউ আমাদের সাথে কথা বলার জন্য। এই অ্যাক্টরদের স্টকের মতো সোনার দাম বাড়ছে না কমছে, এইগুলো কেন এই প্রশ্নটা করলাম সেটা জানতে একটু গুগল করতে হবে, সেটা আপনি করে দেবেন। আর এরকম অনেক ইন্টারভিউ, আড্ডা, আলোচনা দেখার জন্য দ্য ওয়াল সাবস্ক্রাইব করুন, একটা বেল আইকন আছে ওটা ক্লিক করুন, এরকম নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার সঙ্গে ক্যামেরা সৌমদীপ আর আমি শুভঙ্কর, দ্য ওয়াল।